আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরিন ইসলাম। প্রথমেই সংবাদ শিরোনাম। সারা দেশে নজরুল বর্ষ আনুষ্ঠানিক উদ্বোধন। পরাধীন পর্যদস্ত পরাভূত জাতির ভাগ্যাকাশে নজরুলের আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সহ সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। সিসিটিভি নজরদারির আওতায় সকল পরীক্ষা কেন্দ্র। তিস্তা প্রকল্পে সামর্থ্যের মধ্য থেকে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন, জানালেন চীনা রাষ্ট্রদূত। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে মাদক থেকে দূরে থাকার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর। জাতীয়করণ করা প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ ও পদোন্নতি নিয়ে জটিলতার অবসান। প্রায় ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই, আপিল বিভাগের রায়। দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ইতিবাচক অগ্রগতি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। সারা দেশে একযোগে নজরুল বর্ষ 2026-27 উদযাপন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাক টিকিট ও নজরুল বর্ষের লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কবি নজরুলের জীবন ও কর্ম, তাঁর চিন্তা ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করতে পারবে। তিনি বলেন, শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার হবে না। বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। তারেক রহমান বলেন, পরাধীন পর্যদস্ত পরাভূত জাতির ভাগ্যাকাশে নজরুলের আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। পরাধীন পর্যদুস্ত পরাভূত জাতির ভাগ্যাকাশে তার আবির্ভাব ছিল আলোক বর্তিকার মতন। কবি নজরুলের সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য রয়েছে সকল কালের, সকল মানুষের। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও সংস্কৃতি সচিব কানিজ মাওলা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দেশের নজরুল গবেষক, শিক্ষক, কবি, সংস্কৃতিকর্মী ও শিল্পীরা অংশ নেন। আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা।
সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়, চলে বেলা 1টা পর্যন্ত। এবার মোট 9,439টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2,697টি কেন্দ্রে সর্বমোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে সকল পরীক্ষা কেন্দ্র। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। আগে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এইচএসসি পরীক্ষা প্রতিটি বোর্ডের আলাদা আলাদা প্রশ্নপত্র অনুষ্ঠিত হতো। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবারও মোট পরীক্ষার্থীর সংখ্যায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা 6,21,969 জন ও ছাত্রী সংখ্যা 6,48,614 জন। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে দেশের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল খোলা হয়েছে। এই সেলে বসে দেশের যে কোনো প্রান্তের যে কোনো কেন্দ্রের পরীক্ষা সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। বন্দরনগরী চট্টগ্রামেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছিল কড়াকড়ি নিরাপত্তা ও সার্বিক তদারকি। খায়রুন্নেসা সুলতানার প্রতিবেদন। ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পদচারণা। কারো চোখে আত্মবিশ্বাস, কারো মনে কিছুটা উদ্বেগ। সময় মতো কেন্দ্রে পৌঁছাতে সকাল থেকেই ছিল বাড়তি ব্যস্ততা। সারা দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 12,70,583 জন পরীক্ষার্থী। আর চট্টগ্রাম বোর্ডের অধীনে 114টি কেন্দ্রে 283 কলেজে 99,857 জন পরীক্ষার্থী। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছিল কড়া নিরাপত্তা ও সার্বিক তদারকি। কেন্দ্র সংশ্লিষ্টরা বলেছেন, নিয়ম মেনেই সম্পন্ন হচ্ছে প্রথম দিনের পরীক্ষা। এবারে কঠোরভাবে আমরা পরীক্ষার প্রস্তুতি আমরা নিয়েছি। কেন্দ্রে ঢোকার সময় আমরা গেটে চেক করেছি। আমাদের প্রত্যেকটা কক্ষ এখানে সিসিটিভির আওতায় আছে। আমরা আমার অধ্যক্ষের রুম থেকে আমি প্রত্যেকটা কক্ষ দেখতে পাবো যে কে কী করছে। তো কোনো শিক্ষার্থী এদিক ওদিক বা কথা বলার কোনো সুযোগ নাই। আমাদের শিক্ষার্থীদেরকে আমরা সার্বিকভাবে সুন্দর পরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা নিয়েছি। পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। সন্তানের সফলতা কামনায় উৎকণ্ঠা আর প্রত্যাশা দুটোই ছিল তাদের চোখে মুখে। হ্যাঁ, পরীক্ষা ভালোই দিবে বলছে। আর পরিবেশ বলতে মানে মোটামুটি সব দিক থেকেই ভালো। আসার সময় প্রচুর জ্যাম পেয়েছি, এটার জন্য একটু মন খারাপ ছিল। তো ঢোকার পর দেখলাম পরিবেশটা খুবই সন্তোষজনক। মেয়েদেরকে আলাদাভাবে, ছেলেদেরকে আলাদাভাবে ঢুকাচ্ছে, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। এদিকে পরীক্ষার শুরুকে কেন্দ্র করে নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে শুধু পরীক্ষার্থী নয়, অফিসগামী সহ সাধারণ মানুষও পড়েন ভোগান্তিতে। অনেককে অতিরিক্ত সময় হাতে নিয়ে গন্তব্যে রওনা হতে দেখা যায়। এখন আমার আরও এটুকুই যে প্রশাসনের কাছে রাস্তাঘাটে ট্রাফিক যথেষ্ট ভালোই ছিল, যাতে এই পরীক্ষা সকালবেলায় শুরু হয় 10টার সময়। এই সময়টা যাতে এই রাস্তায় কোনো প্রকার বড় ধরনের গাড়ি, ট্রাক, এই যানবাহনগুলো যাতে একটু বন্ধ রাখা হয় এই টাইমটায়। সব পরিবেশও খুব ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি একটু কষ্ট হলো রাস্তার যানজটের কারণে, এটা একটু কষ্ট, আর কিছু না, সব কিছুই ভালো লেগেছে। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হলেও যানজটের ভোগান্তি ছিল। তাই আগামী পরীক্ষার দিনগুলোতেও পরীক্ষার্থীদের সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। খায়রুন্নেসা সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর সম্পূর্ণভাবে সফল হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। সকালে রাজধানীর বাড়িধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। এর মধ্যে চীন বাংলাদেশ সরাসরি সংযোগ এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের নেতাদের অর্জিত ঐক্যমত্য বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে এই সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে। During Honorable Prime Minister Tareq Rahman's visit to China,
Bangladesh media have given extensive coverage which reflected the great importance the Bangladesh people attach to the China-Bangladesh relations and their high expectations. ওরিয়েন্টেশন কর্মসূচির মধ্য দিয়ে আজ 2025-26 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট। আগামী রবিবার থেকে শুরু হবে শ্রেণীকক্ষে তাদের আনুষ্ঠানিক পাঠদান। নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পাওয়া 931 জন শিক্ষার্থীকে বরণে সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ওরিয়েন্টেশনে প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চুয়েটের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, রেজিস্ট্রার ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিভিন্ন বিভাগের ডিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পরে হাটহাজারী উপজেলার হাটহাজারী, ফতেয়াবাদ, রামদাসহাট, মদুনাঘাট সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সড়কটির সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, হাটহাজারের উন্নয়নে গত 125 দিনে 400টিরও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আরও প্রায় অর্ধশত প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। রাখেন নাই, যতগুলো কাজ করেছি অতগুলো প্রতিশ্রুতি আমরা দেই নাই। ইনশাল্লাহ আরো যতদিন এই দায়িত্বে আছি সর্বোচ্চ চেষ্টা করব যেন এই অঞ্চল সহ পুরো হাটহাজারী বায়েজিদকে আমরা একটি মডেল আসন হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য একটি বিশেষ থানার অনুমোদন করেছেন। না বুঝে কোনো কিছুতে অসন্তোষ প্রকাশ করা যাবে না। ইনশাল্লাহ এই থানা যদি হয় পরবর্তীতে আরো উপকার আপনারা পাবেন, যেটা ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে পাবেন। পরে প্রতিমন্ত্রী হাটহাজারীতে নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে যোগ দেন। এই সময় শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ভূমি প্রতিমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিবাসুতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। দুপুরে হাটহাজারীতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উৎপাদন ভিত্তিক ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই উপলক্ষে ক্যাম্পাসে তিনি নিম গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান, সিবাসুর পরিচালক বহি অঙ্গন প্রফেসর সাইফুল, সিবাসুর প্রফেসর ডক্টর আহসানুল হক, প্রফেসর মিজানুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর নুরুল হক সহ পরিবেশ কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও ফাউন্ডেশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন মানব দরদী মানবিক রাষ্ট্রনেতা। জিয়াউর রহমান ফাউন্ডেশনও আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। জাতীয়করণ করা প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ ও পদোন্নতি নিয়ে জটিলতার অবসান ঘটল। দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই রায় দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই রায়ের ফলে 13 বছর আগে আইনি জটিলতায় আটকে থাকা নিয়োগ প্রক্রিয়ায় বাধা দূর হলো। সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবেন বলে সাংবাদিকদের ব্রিফিংয়ে এইসব কথা জানান শিক্ষকদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার রমজান আলী শিকদার। এই সময় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম ও ব্যারিস্টার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, সুইজারল্যান্ড শীর্ষ সম্মেলনের ফলাফলের উপর ভিত্তি করেই দুই দেশের শান্তি আলোচনা এগিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠান শেষে যতদূর সম্ভব পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনার ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দোহার বৈঠক খুব ভালো হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাশেম গারিবাবাদি জানিয়েছেন, সম্প্রতি পাল্টাপাল্টে হামলায় তৈরি হওয়া উত্তেজনা কমিয়ে সমঝোতার বিষয়টি এগিয়ে নিতে একমত হয়েছে তেহরান ও ওয়াশিংটন। দুই পক্ষ মূলত দোহায় আলোচনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও ইরানের আটকে থাকা তহবিল ছাড়ানোর নিয়ে আলোচনা করেন। এদিকে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে শোক, নিরাপত্তা আর কূটনৈতিক তৎপরতায় সরগরম রাজধানী তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত 28 ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। কালো পতাকা, শোকের ব্যানার আর খামেনির বিশাল প্রতিকৃতিতে ঢেকে গেছে তেহরানের প্রধান প্রধান সড়ক। রাজধানীর গ্র্যান্ড মোসাল্লা, প্রার্থনা চত্বর সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সরকারি স্থাপনাগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 6 দিনব্যাপী এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুধু ইরানেই নয়, প্রতিবেশী ইরাক সহ মোট 5টি শহরে অনুষ্ঠিত হবে। আগামী শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাষ্ট্রীয় জানাজার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপর সোমবার রাজধানীর রাজপথে শুরু হবে বিশাল শোক মিছিল। 7 জুলাই সেই কর্মসূচি পৌঁছাবে পবিত্র শহর কোমে। এরপর ইরাকের শিয়া মুসলিমদের 2 পবিত্র নগরী নফস ও কারবালায় অনুষ্ঠিত হবে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। সবশেষে আগামী 9 জুলাই খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মশহর মাশহাদে। সেখানেই সম্পন্ন হবে দাফন। এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি ভবন, ধর্মীয় স্থাপনা এবং অনুষ্ঠানস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। জনসমাগম নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা পরিকল্পনা। ইরানি কর্তৃপক্ষের আশা, 1.5 থেকে 2 কোটি মানুষ এই শোকানুষ্ঠানে অংশ নেবেন, যা দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হতে পারে। এদিকে জানাজাকে ঘিরে চলছে ব্যাপক কূটনৈতিক তৎপরতাও। ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ 30টিরও বেশি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি বিশ্বের প্রায় 90টি দেশের ধর্মীয় নেতাদের উপস্থিতিও প্রত্যাশা করছে তেহরান। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। ভেনেজুয়েলায় শক্তিশালী 2টি ভূমিকম্প আঘাত হানার পর 1 সপ্তাহ পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাশের মিছিল। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে এখন প্রায় 2300 জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে কাউকে জীবিত খুঁজে পাওয়ার আশা এখন ক্ষীণ হয়ে আসছে। যারা এই ভয়াবহ দুর্যোগ থেকে প্রাণে বেঁচে গেছেন, তাদের জীবন এখন আরও চরম সংকটের মুখে। এখনও বহু মানুষ নিখোঁজ। ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। ভয়াবহ এই বিপর্যয়ের মাঝেও কিছু অলৌকিক বেঁচে ফেরার গল্প তৈরি হয়েছে। ভূমিকম্পের 6 দিন পর গত মঙ্গলবার 3 বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের 72 ঘন্টার বেশি বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। জাতিসংঘের ধারণা অনুযায়ী এই ভূমিকম্পে এখনও প্রায় 50,000 মানুষ নিখোঁজ রয়েছেন। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক। সত্য জানুন। একটি পথনাটকের দৃশ্যকে নির্যাতন বানিয়ে দেওয়ার মতো মেকি ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়
তথ্যের যুগে সবচেয়ে বড় অস্ত্র এখন অপতথ্য। সম্প্রতি বাংলাদেশে হিন্দু ধর্মের অনুসারী এক তরুণীকে মুখ বেঁধে নির্যাতন করা হয়েছে এমন দাবি করে ভারতীয় একটি এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো অনুসন্ধান করে দেখেছে দাবিটি পুরোপুরি মিথ্যা, যা মূলত একটি পথনাটকের দৃশ্য। সীমা শারমিনের প্রতিবেদন। নাটকের মুখোশে যেন বিভ্রান্তির বিষ। সোশ্যাল মিডিয়ার টাইমলাইন জুড়ে ঘুরছে একটি ছবি, মুখ বাঁধা এক তরুণী, মাটিতে লুটিয়ে পড়া শরীর, চারপাশে উৎসুক মানুষের ভিড়, ক্যাপশনে লেখা বাংলাদেশে হিন্দু তরুণীকে নির্মম নির্যাতন। মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ল ছবিটা। সীমান্তের ওপার থেকে আসা পোস্টে কমেন্টের বন্যা, ক্ষোভ, ঘৃণা আর প্রতিশোধের আহ্বান। কিন্তু পর্দার পেছনের গল্পটা ছিল ভিন্ন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেকিং ইউনিট বাংলা ফ্যাক্ট যখন ছবিটার সূত্র ধরে অনুসন্ধানে নামে, তখন একে একে খুলতে থাকে বিভ্রান্তির জট। রিভার্স ইমেজ সার্চ, পুরনো নিউজ আর্কাইভ আর প্রত্যক্ষদর্শীদের বয়ান ঘেটে তারা পৌঁছে যায় 2024 সালের মার্চে। আমাকে একটা কোনো ঘটনার উপর ভিত্তি করে আমাকে অন্যভাবে চার্জ করা হচ্ছে, আমাকে মানসিকভাবে চার্জ করা হচ্ছে, যেখান থেকে আমার একটা সিদ্ধান্তে আসতে হচ্ছে যে আমি আর জীবন রাখবো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেদিন ছিল অন্যরকম এক প্রতিবাদ। শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরো ক্যাম্পাসকে। বিচারের দাবিতে শিক্ষার্থীরা সেদিন হাতে তুলে নিয়েছিল মশাল, আর প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছিল পারফরম্যান্স আর্ট। খোলা আকাশের নিচে মঞ্চস্থ হয়েছিল এক পথনাটক। সেই পথনাটকেরই একটি দৃশ্য ছিল মুখ বাঁধা তরুণীর প্রতীকী অবস্থান। নির্যাতনের চিত্র নয়, বরং নির্যাতনের বিরুদ্ধে শিল্পের প্রতিবাদ ছিল সেটা। অথচ 2 বছর পর সেই শিল্পকেই বানানো হলো সাম্প্রদায়িক উস্কানির অস্ত্র। ভারতীয় একটি এক্স অ্যাকাউন্ট থেকে নাটকের দৃশ্যটিকে সাম্প্রতিক হিন্দু নির্যাতন বলে চালিয়ে দেয়া হলো। উদ্দেশ্য গুজবের আগুনে ঘি ঢেলে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করা আর অভ্যন্তরীণ স্থিতিশীলতায় ফাটল ধরানো। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো তাই প্রতিদিন এই ডিজিটাল মাইনফিল্ডে সত্য খুঁজে ফেরে, কারণ একটা ছবি, একটা ক্যাপশন, একটা শেয়ার মুহূর্তে পুড়িয়ে দিতে পারে বছরের পর বছর ধরে গড়ে ওঠা বিশ্বাস আর সহাবস্থান। সীমা শারমিন, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর। দু 2026-27 অর্থবছরের লেনদেনের শুরুতে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,407.77, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.27 ভাগ কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,965.61, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.91 ভাগ কম। আজ 231টি কোম্পানির 1,72,60,021টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 60,36,55,000 টাকারও বেশি। এর মধ্যে 110টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 94টির দাম কমেছে এবং 27টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: ইউএস ডলার 122 টাকা 85 পয়সা, সিঙ্গাপুর ডলার 94 টাকা 82 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 71 পয়সা, কানাডিয়ান ডলার 86 টাকা 42 পয়সা, হংকং ডলার 15 টাকা 51 পয়সা, ইউরো 139 টাকা 77 পয়সা, ব্রিটিশ পাউন্ড 163 টাকা 14 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 41 পয়সা, কাতার রিয়াল 30 টাকা 39
পয়সা, UAE দিরহাম 33 টাকা 14 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 25 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 29 টাকা 78 পয়সা, থাই বাত 3 টাকা 65 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 28 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 8 পয়সা। এবার আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 13 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 42 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 34 মিনিটে, জোয়ার সকাল 9টা 2 মিনিটে, পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 6টা 46 মিনিটে এবং জোয়ার রাত 9টা 37 মিনিটে। এ ছিল আজকের সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।